হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করে দেখতে আসার জন্য। সো আজকে আপনাদের সামনে হাজির হলাম ইংলিশ স্পোকেনের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা ইংলিশ স্পোকেন করতে গেলে সহজে কথা বলতে পারি, যে সকল বিষয় না জানলেই নয় সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আপনাদের ইংলিশে কথা বলতে গেলে যে সকল জড়তা হয়, ইংলিশ সেন্টেন্স মেকিং করতে গেলে যে সকল সমস্যা হয়, আজকে এই ভিডিওটির মাধ্যমে এই সকল জড়তা দূর হবে। সো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব নাউন এবং প্রিপোজিশন। বেসিক্যালি আমরা প্রিপোজিশনটাকে প্রাধান্য দেব। প্রিপোজিশনটাকে বোঝাতে গেলে আমাদের নাউন শব্দটি এসে যায়। আজকে আমরা প্রিপোজিশন এবং নাউন আলোচনা করব। সো আমরা গত লেসনে আলোচনা করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে কোন কোন ধরনের ভার্ব ব্যবহার করা হয়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তাহলে সাবজেক্ট ভার্ব এবং প্রিপোজিশন, নাউন, এই প্রোনাউন, এই সকল বিষয়ে আমরা যদি প্র্যাকটিক্যালি কিছু তাত্ত্বিক বিষয় জেনে থাকি, তাহলে আমাদের সেন্টেন্স মেকিং করতে গেলে সহজ হয়ে যাবে। সো আমরা কথা না বাড়িয়ে লেসনের মধ্যে প্রবেশ করি। ওকে, সো আমরা এখানে প্রিপোজিশন লিখে রেখেছি, নাউন এবং প্রিপোজিশনের কিছু সংজ্ঞা লিখে রেখেছি। কারণ প্রিপোজিশন বুঝতে গেলে আমাদের নাউনকে হিসাব করতে হবে, কারণ প্রিপোজিশন শব্দগুলাই নাউনের পূর্বে বসে। সো আমরা নাউন হিসেবে যে ডেফিনেশন জানি সেটা হলো যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। আমরা গত ক্লাসে বা গত লেসনে বলেছি। সো আরও অন্যভাবে বলতে গেলে সেটা বোঝায় যে এই দু চক্ষু দ্বারা এই জড়জগতে যাহা কিছু দেখা যায়, এই দুনিয়াতে যাহা কিছু দেখা যায়, সেই সকল বস্তু বা পদার্থকেই নাউন বলা হয়। সো আমরা এখানে বইয়ের ভাষায় কিছু সংজ্ঞা লিখে রেখেছি, সেটা হলো নাউন যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ বা কোনো কিছুর সমষ্টি অবস্থা বোঝায়, তাকে নাউন বলা হয়। আমরা এই দুই চক্ষু দিয়ে ব্যক্তিকে দেখি, বস্তুকে দেখি, প্রাণী দেখি, স্থান দেখি, পদার্থ, কোনো কিছু সমষ্টি সব কিছু দেখে থাকি। এই কারণে আমরা সংক্ষেপে বলি যে এই দুই চক্ষু দিয়ে আমরা এই জড়জগতে যাহা কিছু দেখি, প্রত্যেকটা বস্তুকেই আমরা নাউন বলে থাকি। ওকে, সো আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে এই নাউনটাকে বুঝতে গেলে আমরা আর একটা ডেফিনেশন লিখে রেখেছি, সেটা হলো অন্যভাবে বলতে গেলে আমরা এই নাউনটাকে আমরা আসলে প্র্যাকটিক্যালি কীভাবে বুঝি সেটা নিয়ে আলোচনা করেছি। সেটা হলো যে নাউন এই পৃথিবীতে যে সকল বস্তু বা পদার্থ আছে, সেই সকল বস্তু হলো শক্ত বা পরিপূর্ণ, বা যাহার স্থিতিশীলতা আছে, বা যাহা স্থির রূপ আছে, বা যাহার স্থির রূপ আছে, বা যাহার অবস্থান আছে, বা যাকে নির্দিষ্ট করে নির্দেশ করা যায়, সেই সকল বস্তু বা পদার্থকেই নাউন বলে। আমি আবারও বলছি, এই পৃথিবীতে যে সকল বস্তু বা পদার্থ এর মানে গুণ, যে পদার্থের অবস্থা হলো শক্ত, যেটাকে শক্ত মানে যেটা ধরলে শক্ত, যেমন এই বোর্ডটাকে শক্ত, আমাদের এই ওয়ালটা শক্ত, এরকম একটা বৈশিষ্ট্য আছে শক্ত, বা যাহার পরিপূর্ণ একটা রূপ আছে, যাহার স্থিতিশীলতা আছে, বা যাহার অবস্থান আছে, বা যাকে নির্দিষ্ট করে নির্দেশ করা যায়, যাহার কোনো রূপের পরিবর্তন নেই, সেই সকল বস্তু বা পদার্থকে নাউন বলে। যেমন এটা একটা মার্কারের একটা অবস্থান আছে, এটা একটা শক্ত, এর একটা স্থিতিশীলতা আছে বা স্থির আছে, এর একটা রূপ আছে এবং একে নির্দিষ্ট করে ডাকা যায়, এই কারণে এটা একটা নাউন এবং এর কোনো রূপের পরিবর্তন নেই আপাতত দৃষ্টিতে। ওকে, এটা যদি আমরা খণ্ড বিখণ্ড করে ভাঙি তখন তার রূপের পরিবর্তন হবে, কিন্তু আপাতত দৃষ্টিতে এর কোনো রূপের পরিবর্তন নেই। এই রূপের পরিবর্তন না হওয়াকেই আসলে নাউন বলে। ওকে, যেমন একটা চেয়ার, যার কোনো রূপের পরিবর্তন নেই, যার অবস্থান আছে, যা স্থির। ওকে, মানে যার স্থিতিশীলতা আছে, যাকে নির্দিষ্ট করে ডাকা যায়। হ্যাঁ, আপনাদের সামনে আমরা মোবাইল দিয়ে আমরা ভিডিও রেকর্ড করছি। এই যে মোবাইলের একটা অবস্থান আছে, মোবাইলের একটা স্থিতিশীলতা আছে, মোবাইলের একটা রূপ আছে এবং একে নির্দিষ্ট করে ডাকা যায় মোবাইল। ওকে, এই কারণে এই সকল পদার্থকেই আপনার নাউন বলা হয়। সো আমরা প্রাথমিক অবস্থায় নাউন জানলাম, পরবর্তীতে আমরা নাউনের বিস্তারিত জানার চেষ্টা করব, কেনই বা এটা নাউন হলো এবং এর কারণে এই নাউনের আগে কেন প্রিপোজিশন বসলো। ওকে, সো আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে গেলে আসলে আমাদের নাউন চলে আসে। প্রিপোজিশন শব্দ অর্থ, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ হলো অবস্থান। সো
প্রিপজিশন অর্থ হলো পূর্বে অবস্থান। সো কার পূর্বে অবস্থান করবে, সেটা হলো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেই ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সাথে সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ড যেমন হতে পারে অ্যাডজেক্টিভ, প্রোনাউন, নাউন, এই সকল শব্দের সাথে প্রিপজিশন কোনো নাউনের সাথে বসে ওই নাউনের সাথে ওই সেন্টেন্সে অন্যান্য যে শব্দ ব্যবহার করে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে দেয়, সম্পর্ক জুড়ে দেয়। ওকে, সো প্রিপজিশনের ডেফিনেশন আমরা অন্যভাবে বলতে পারি যে পাশাপাশি একাধিক নাউনকে একে অন্যের সাথে সংযুক্ত বা সম্পর্ক স্থাপন বা জুড়ে দেওয়ার জন্য প্রিপজিশন ব্যবহার করা হয়। এর মাধ্যমে একটি বাক্যের অর্থ দীর্ঘায়িত করা যায় এবং দুটা ওয়ার্ডকে জোড়া দেওয়ার জন্য লিঙ্কার হিসেবে যে সকল শব্দ ব্যবহার করে সেগুলোকে প্রিপজিশন বলা হয়। ওকে, আমরা তাহলে নাউন এবং প্রিপজিশন সংজ্ঞা জানলাম, এটা বলতে কি বোঝায় সে সম্বন্ধে জানলাম। সো আর নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। সো আমরা এখন কিছু উদাহরণে চলে যাব। ওকে, সো এখন আমরা প্রিপজিশনের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। এই উদাহরণের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেন প্রিপজিশন ব্যবহার করতে হয় এবং প্রিপজিশন ব্যবহার করলে সেই নাউনটির অর্থ কেমন হয়ে যায়। ওকে, সো আমরা জেনেছি প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। সো আমরা এখানে প্রোনাউনের সাথে প্রিপজিশন ব্যবহৃত হলে তাহার অর্থ কেমন হয় সেটা জানার চেষ্টা করব। সো আমরা প্রোনাউনের সাথে যদি প্রিপজিশন ব্যবহার করতে চাই তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের সাথে সাধারণত আমরা বেশি ব্যবহার করি। এছাড়া প্রোনাউনের পসেসিভ ফর্ম আছে সেগুলোর সাথে আমরা ব্যবহার করি। সো আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের সাথে যেহেতু প্রিপজিশন ব্যবহার করে থাকি তাহলে এই অবজেক্টিভ ফর্মের সাথে প্রিপজিশন ব্যবহার করলে এই অবজেক্টিভ ফর্মের অর্থ কেমন দাঁড়ায়। সো আমরা এখানে কিছু প্রোনাউন লিখে রেখেছি, সেটা হলো আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি, এর অর্থ আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, দেম তাদেরকে, অল সবাইকে। ওকে, এই যে কিছু প্রোনাউন লিখে রেখেছি এই সকল প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের অর্থ হলো আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তাকে, তাদেরকে, সবাইকে। ওকে, একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের বাংলা অর্থ সকলের ক্ষেত্রে দেখেন ক বিশিষ্ট। তোমাকে, তোমাদেরকে, তাকে, তাদেরকে, সবাইকে। এই কারণে আমরা যদি সাবজেক্ট ভার্বের পরে যদি কোনো অবজেক্ট নিয়ে আসি তাহলে সেটা যদি কোনো প্রিপজিশন ছাড়া ব্যবহার করা হয় তাহলে তার অর্থ ক বিশিষ্ট হয়। যেমন আমি এখানে উদাহরণ লিখে রেখেছি, আই ওয়ান্ট হিম, আমি তাকে চাই। দেখেন এখানে ক বিশিষ্ট, এই হিম মানে তাকে। সো আই ওয়ান্ট হিম, আমি তাকে চাই। ওকে, সো এই আমরা ক বিশিষ্ট শব্দ র বিশিষ্ট হয়ে যায় যখন আমরা প্রিপজিশন ব্যবহার করব। সো আমরা দেখি ক বিশিষ্ট শব্দ কীভাবে র বিশিষ্ট হয়ে যায় তাহার উদাহরণ দেখি। সো এখানে দেখেন আমরা যখন এই আমরা যে কোনো একটা অবজেক্টকে কাউন্ট করেছি, এখানে আসও কাউন্ট করতে পারি, ইউ কাউন্ট করতে পারি। সো উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে এই মি। সো মি এর আগে যখন আমরা ফর প্রিপজিশন ব্যবহার করব, তখন দেখেন অর্থ আমার জন্য, ফর মি আমার জন্য, টু মি আমার কাছে, ফ্রম মি আমার কাছ থেকে, বাই মি আমার দ্বারা, অন মি আমার উপর, আন্ডার মি আমার নিচে, অ্যাবাউট মি আমার সম্বন্ধে, উইথ মি আমার সাথে। দেখেন এই ফর ব্যবহার করার কারণে এই ক শব্দটাকে র হয়ে গেল। এই ফর মি আমাকে জন্য হলো না, এটা আমার জন্য হয়ে গেল। টু মি আমাকে কাছে হলো না, এটা হলো আমার কাছে। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যখন প্রিপজিশন ব্যবহার করেছি এই সকল অবজেক্টের সাথে তখন সবার সাথেই এই র বিশিষ্ট শব্দ হয়ে গেছে। ওকে, সো আমরা এইগুলা দিয়ে কিছু বাক্য রচনা করার চেষ্টা করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমি ফর মি কিছু বাক্য তৈরি করি, যেমন আই অ্যাম হিয়ার ফর ইউ, আমি এখানে তোমার জন্য আছি। সো টু মি, হি ইজ টু মি, সে আমার কাছে আছে।
from me, by me, he sit by me, so, on me, he depends on me, সে আমার উপর নির্ভর করে, আন্ডার মি, হি ওয়ার্কস আন্ডার মি, অ্যাবাউট মি, হি টকস অ্যাবাউট মি, উইথ মি, হি ইজ উইথ মি, সে আমার সাথে আছে। ফ্রম মি আমরা বাক্য তৈরি করলে এটার অর্থ হবে হি টেক্স ইট ফ্রম মি, সে এটা আমার কাছ থেকে নেয়। সো এইভাবে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের সাথে আমরা এই ধরনের প্রিপজিশন ব্যবহার করে এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। সো আমি এখানে কিছু সেন্টেন্সের উদাহরণ দিয়েছি। আপনারা এই সকল প্রিপজিশন দিয়ে কী ধরনের সেন্টেন্স মেকিং করা যায়, আরও কতভাবে সেন্টেন্স মেকিং করা যায় সেগুলো কমেন্ট বক্সে লিখবেন। তাহলে কি হবে, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। সো আমি এখন বোর্ডটি মুছে দিচ্ছি। আরও কিছু আমরা প্রিপজিশনের ব্যবহার দেখব। আশা করি এই লেসনটি বুঝতে পেরেছেন। সো আমরা জানি প্রিপজিশন ব্যবহার করলে তার অর্থ কোনো প্রিপজিশন, যেমন আমি লিখছি যে রাইস অফ দিনাজপুর, এখানে দুইটি নাউন, এই দুইটি নাউনকে অ্যাড করেছে একটা অফ প্রিপজিশন দিয়ে, মানে রাইস অফ দিনাজপুর মানে দিনাজপুরের চাউল। ওকে, সন অফ আমির শাহ, আমির শাহর ছেলে। ওকে, এখানে অফ দিয়ে বাক্য তৈরি করছি। এভাবে আমরা বিভিন্ন ধরনের প্রিপজিশন ব্যবহার করে দুইটা নাউনকে একসাথে ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা দেখেন কিছু শব্দ লিখি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই। এভাবে আমরা কিছু বাক্য তৈরি করতে পারি। আমরা আর কি ধরনের বাক্য তৈরি করতে পারি? হি কামস হিয়ার at 2:30 PM, সে দুপুর 2টায় এখানে আসে। ওকে, দেখেন এই অ্যাট, তারপরে হি ওয়াজ বর্ন ইন 1988, 988। ওকে, তিনি 1988 সালে জন্মগ্রহণ করেছিল। সো এখন আমার প্রশ্ন হলো যে এই অ্যাটের সাথে ইনের সাথে আমরা জানি যে প্রিপজিশন হিসেবে কোথাও বসে, সেটা হলো নাউনের পূর্বে। আমরা জানি প্রিপজিশন নাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। সো এখানে 2:30 PM, 1988 এইগুলোকে কেন আমরা নাউন বলবো? ওকে,
সো আমরা নাউন বা প্রোনাউনের সংজ্ঞায় জেনেছি যে নাউন ওইগুলাই যার একটা রূপ আছে, যার একটা নির্দিষ্ট রূপ আছে, যার একটা অবস্থান আছে, যে বস্তুটি স্থির বা যে পদার্থটি স্থির সেটাই হলো নাউন। সো সেই হিসেবে অ্যাট 2:30 PM, এখানে 2:30 একটা স্থির বস্তুকে বোঝাচ্ছে বা স্থির একটা রূপ আছে, এই কারণে এটা নাউন হয়ে গিয়েছে। সো 988 এটাও একটা স্থির, 1988 এইটার দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা স্থির, এটার একটা স্থির রূপ আছে এবং যাকে নির্দিষ্ট করে বলা যায়, যার কারণে এখানে অ্যাট বা ইন ব্যবহার হয়েছে। আমরা এভাবে আরো বলতে পারি যে হি কামস হিয়ার অন সানডে, সে এখানে এসেছে সানডে। এই যে সানডে আগে আমরা যে প্রিপোজিশন বসালাম, এটাও এই সানডে একটা স্থির রূপ আছে, একটা নাম যার একটা অবস্থান আছে, যাকে নির্দিষ্ট করে ডাকা যায়, যার কারণে এই সানডে একটা নাউন হয়ে গেল, এই সংখ্যাটা একটা নাউন হয়ে গেছে, 2:30 একটা টাইমকে নাউন হয়ে গেছে। এই কারণে আমরা এই সকল শব্দের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বসাই, যখন প্রিপোজিশন বসাই তখন ওইটাকে নির্দিষ্ট করে ডাকা যায়। ওকে, সো আমরা যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসাই, তখন তাহার অর্থ সাধারণত র, এ, উন্তুস্ত, তে এই ধরনের অর্থ হয়ে যায়। ওকে, এগুলো কিভাবে অর্থ হয়, যেমন আমি লিখলাম ওয়ান্ট। সো আমি এটার আগে যদি প্রিপোজিশন ব্যবহার করি তাহলে টু ওয়ান্ট মানে চাই, আর টু ওয়ান্ট যখন লিখবো তখন চাইতে। ওকে, আচ্ছা, যেমন ফর মি লিখলাম আমার জন্য, এখানে দেখেন এই যে র হয়ে গেল, এই যে র শব্দ, এই র হয়ে গেল। ওকে, যেমন রাইস অফ বরিশালের চাউল। দেখেন এখানে র হয়ে গেল, এই অবর্থ র। এছাড়া যখনই কোনো জায়গা প্রিপোজিশন বসে তখন এটার অর্থ র, এ, উন্তুস্ত, তে হয়ে যায়। ওকে, সো আমাদের বহুল ব্যবহৃত যে সকল প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি সেগুলো হলো অ্যাট, অন এবং ইন। ওকে, সো আমরা এই তিনটা প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই তিনটা প্রিপোজিশন আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কত সহজে শুদ্ধভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। এই অ্যাট, অন, ইন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় টাইম এবং প্লেস। এছাড়া যানবাহনের ক্ষেত্রে আমরা এই অ্যাট, অন, ইন এই তিনটা প্রিপোজিশন বেশিরভাগ ব্যবহার করে থাকি। সো আমরা এই তিনটা প্রিপোজিশনের ব্যবহার ভালোভাবে বুঝতে হলে আপনাদেরকে একটি সহজ চিত্রের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। ওকে, সো আমরা একটি ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি। একটা ত্রিভুজ, ওকে, এটা অ্যাট, এটা অন, এটা ইন। দেখেন এই ত্রিভুজের এই অংশের দৈর্ঘ্য কিন্তু কম, এটার অংশ মিডিয়াম আর এটার অংশ অনেক। সো আমরা এখানে একটি ত্রিভুজের মাধ্যমে টাইম এবং প্লেসের সাথে যে সকল প্রিপোজিশন সাধারণত ব্যবহৃত হয় সেটা হলো এই তিনটা প্রিপোজিশন, টাইম অ্যান্ড প্লেস। সো অ্যাট দেখেন এখানে অ্যাট যখন আমরা ব্যবহৃত হয় তখন এর জায়গা অল্প, অন এটা মিডিয়াম জায়গা, আর ইন হলো ইন জেনারেল বা বিগার যত কিছু আছে তার সাথে ইন ব্যবহার হয়, এবং ছোট তখন
মোর এই অ্যাট ব্যবহৃত হয়। এটা হলো মোর স্পেসিফিক। সো অ্যাট আমরা লিখে রেখেছি যে 24 ঘন্টার চেয়ে ছোট সময় এর পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। সো আমরা একটা উদাহরণ লিখি যে আই ওয়েক আপ অ্যাট 3:30 PM. ওকে, আই গো টু অফিস অ্যাট 9 PM. ওকে, এভাবে আমরা ছোট সময়ের ক্ষেত্রে আমরা এই অ্যাড ব্যবহার করব। এখন আমরা আর একটা অ্যাড ব্যবহার করব, হলো অ্যাড ব্যবহার করব কোনো সময়কে পয়েন্ট করার জন্য। এখানে আমি লিখে রেখেছি পয়েন্ট, কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। যেমন আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8 PM. এভাবে আমরা বলতে পারি যে আমরা যদি আই গো টু টেক লাঞ্চ অ্যাট নুন। ওকে, আমি দুপুরবেলা নাস্তা করতে যাই। এখানে এই নুন এটা পয়েন্ট করা হচ্ছে এবং এটাকে অল্প সময় নির্দেশ করা হচ্ছে, এই কারণে এখানে অ্যাড ব্যবহৃত হয়েছে। বা এখানে আমি লিখে রাখতে পারি বেলা বোঝাচ্ছে, বেলা বোঝাতে বেলা বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। সো আরেকটা জিনিস আছে, আই গো টু বেড অ্যাট নাইট। নাইটের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। সো আমরা এখন আপনারা বলতে পারেন যে মর্নিংয়ের ক্ষেত্রে তাহলে কি হবে, এটা কি অ্যাড হবে? এটা যেহেতু বেলা বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করব, সো মর্নিং ক্ষেত্রেও আপনারা অ্যাড ব্যবহার করতে পারবেন, কিন্তু তার পূর্বে অ্যাড ব্যবহার করতে পারবেন। এই মর্নিংটা আসলে অনেক বড় সময় বোঝায়, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে আমরা মর্নিং বলি। যেমন আমরা কোনো অফিসে গেলে সকাল থেকে দুপুর 12টা আগ পর্যন্ত গেলে আমরা শুভেচ্ছা বিনিময়ের প্রথায় এসে আমরা বলতে পারি গুড মর্নিং। সো এই মর্নিং একটা বড় সময়। সো এই মর্নিংয়ের সাথে যদি মর্নিংয়ের সাথে আমরা অ্যাড ব্যবহার করতে পারবো। সো বেশিরভাগ ক্ষেত্রে মর্নিংয়ের সাথে অ্যাড না ব্যবহার করে আমরা বলি ইন দ্য মর্নিং। অ্যাড ব্যবহৃত হয় স্বল্প সময়ের ক্ষেত্রে, স্বল্প সময়ের ক্ষেত্রে অ্যাট মর্নিং বললেও চলবে, ভুল হবে না, কিন্তু এটা স্বল্প সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন অ্যাট ড্রন, ওকে, বা অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, এই সকল ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা অ্যাটের আরও কিছু ব্যবহার দেখব। প্লেসের ক্ষেত্রে আমরা ব্যবহার দেখব। সো প্লেস হিসেবে যখন আমরা আমরা অ্যাড ব্যবহার করব, তখন যদি কোনো ছোট স্থান বা ছোট শহর বোঝায় তখন আমরা অ্যাড ব্যবহার করব। যেমন অ্যাট মিরপুর 2, অ্যাট ধানমন্ডি, অ্যাট গুলশান 2, গুলশান 2। ওকে, আমরা ছোট প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করে থাকবো। ওকে, সো আমি যদি এখন বলি যে আই অ্যাম অ্যাট রেল স্টেশন, আমি রেল স্টেশনে আছি। সো এক্ষেত্রে এই রেল স্টেশন বলতে একটা পয়েন্ট নির্দেশ করতেছে, মানে একবার স্পেসিফিকভাবে বলে দিচ্ছে। আমরা এখানে লিখে রেখেছি যে রেল স্টেশন মানে মোর স্পেসিফিক। সো মোর স্পেসিফিক ক্ষেত্রে আমরা এই রেল স্টেশনটাকে আমরা মোর স্পেসিফিক ধরেছি, এই কারণে এখানে অ্যাট রেল স্টেশন হবে। ওকে, এছাড়া আমরা ওয়ার্কের ক্ষেত্রে আই অ্যাম অ্যাট ওয়ার্ক, আমি কাজে আছি। স্পেসিফিক কিছু প্লেসের নাম আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা হবে
আই এম অ্যাট ওয়ার্ক, আই এম অ্যাট ইউনিভার্সিটি, আই এম অ্যাট কলেজ। এভাবে আমরা বলতে পারি আই এম অ্যাট রিসিপশন। এইভাবে এই অ্যাটের ক্ষেত্রে এই সকল আমরা ব্যবহার করতে পারি। সো আমরা রিক্যাপ করি, অ্যাট আমরা কোথায় ব্যবহার করব। অ্যাট আমরা ব্যবহার করব যে ছোট সময়ের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে ছোট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকব। এবং প্লেসের ক্ষেত্রে ব্যবহার করব ছোট প্লেস এবং কোনো প্লেসকে পয়েন্ট আউট করে নির্দেশ করছে সেই সকল ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। সো আমরা এখন অনের ক্ষেত্রে চলে যাই। আমরা অন ব্যবহার করব ডে অ্যান্ড ডেটস। যত প্রকার ডে অ্যান্ড ডেট আছে, আই ওয়াজ বর্ন অন মানডে, আমি মানডেতে জন্মগ্রহণ করেছিলাম। এভাবে আমরা বলতে পারি হি উইল কাম অন ফ্রাইডে। এভাবে আমরা বলতে পারি যে আই অ্যাম গোয়িং টু ঢাকা অন 23rd জানুয়ারি। এভাবে আমরা এই ডে এবং ডেটসের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। সো অন হিসেবে আমরা আর কি ব্যবহার করে থাকি? অন হিসেবে আমরা ব্যবহার করি হলো রিপিটেড ডে। আমরা রিপিটেড ডে ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। আমরা অন হিসেবে আমরা রিপিটেটিভ ডে যেগুলো আছে, যে ডেগুলো বারবার ফিরে আসে সেই সকল ডেতে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন অন হিজ বার্থডে, অন ইন্ডিপেন্ডেন্স ডে, অন Monday morning, on Friday evening। সো আমরা রিপিটিটিভ ডে যেগুলো আছে সেই সকল ডের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। অন হিজ হলিডে, অন ইন্ডিপেন্ডেন্স ডে, অন দেয়ার অ্যানিভার্সারি, অন মানডে মর্নিং, অন ফ্রাইডে ইভিনিং। এই সকল ক্ষেত্রে আমরা যে সকল ডে রিপিট করে সেই সকল ডের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। একটা জিনিস দেখেন, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই ডে শব্দটা আছে। সো এই ডে শব্দটা থাকলে তাহলে সহজ হয়ে যায় যে এটার পূর্বে অন ব্যবহৃত হবে। সো অনের আরও কিছু ব্যবহার আমরা দেখব। অন হিসেবে আমরা কোনো সারফেস বিবেচনা করতে পারি। সারফেস, কোনো সারফেসে কোনো কিছু আছে সেই সারফেসকে বিবেচনা করতে আমরা বলতে পারি যে অন দ্য টেবিল, on 5th floor, on the shelf। আমরা কোনো সারফেসের ক্ষেত্রে কোনো সারফেসে কোনো বস্তু আছে সেই সকল বস্তুকে নির্দেশ করার জন্য আমরা অন ব্যবহার করে থাকি। যেমন অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। হি ইজ অন দ্য 5th floor, তিনি 5 তলায় আছে। দ্য বুক ইজ অন দ্য শেলফ, বইটি শেলফের উপরে আছে। এভাবে আমরা অন ব্যবহার করে থাকি এই সারফেসের ক্ষেত্রে।
এছাড়া আমরা কিছু ব্যতিক্রম আছে, যেমন অন দ্য লেফট, অন দ্য রাইট, অন দ্য ওয়ে। এগুলো আসলে ডিরেকশন বোঝাচ্ছে, ডিরেকশনকে নির্দেশ করছে যে হি ইজ অন দ্য লেফট, তিনি বামে আছে, হি ইজ অন দ্য রাইট, তিনি ডানে আছে, হি ইজ অন দ্য ওয়ে, তিনি রাস্তার মধ্যে আছে। এছাড়া আমরা অন ব্যবহার করে থাকি কারোর উপরে ডিপেন্ডেন্ট হলে, তখন আমরা অন ব্যবহার করে থাকি, যেমন হি ডিপেন্ডস অন মি, হি ডিপেন্ডস অন মি। এই সকল ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি। সো আমরা অনের আর কি জটিল বিষয়গুলা আগাচ্ছি না। সো আমরা অন বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কথা বলতে হয় সেই সকল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করা হলো। এখন আমরা ইন নিয়ে আলোচনা করব। সো ইন ব্যবহার হয় একদিনের চেয়ে বড় যে সময়গুলো, সেই সময়গুলোর পূর্বে ইন বসে, যেমন ইন জানুয়ারি, ইন মার্চ, ইন 1990 বা ইন ডিকেডস, ইন দ্য মর্নিং, বড় সময়, ইন জেনারেল এবং বড় সময়, ইন দ্য ইভিনিং। এই সকল ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। এখন এছাড়া বলতে পারি যে ইন 2020, ইন 1972, ইন দ্য সামার। আমাদের যে কিছু ঋতু আছে, ইন অটম। আমাদের কিছু ঋতু আছে, সেই ঋতুর ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে, দশের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। সো ইন দ্য ফিউচার, ইন দ্য ফাস্ট, এই সকল ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। এখন এখানে একটা কথা হলো যে আমার যদি এই ইনের ক্ষেত্রে, এই সকল শব্দের ক্ষেত্রে যদি কোনো ডে এসে যায়, তখন কিন্তু এটা আর ইন থাকবে না, তখন অন হয়ে যাবে। যেমন এখানে ইন জানুয়ারি, যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি ইন জানুয়ারি 1990। সো আমি যখন এখানে অন দিয়ে যদি বলি অন স্যাটারডে, না অন সেকেন্ড, তাহলে অন সেকেন্ড জানুয়ারি, তখন ইনটা কেটে যাবে। এভাবে আমরা ইন এবং অন ব্যবহার করতে পারি। সো আমরা ইন প্লেস হিসেবে ইন যখন ব্যবহার করে থাকি, তখন বলতে পারি যে ইন ঢাকা, ইন বরিশাল বা ইন রাজশাহী, বড় বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। আমরা এখন ইন, অন, অ্যাট, এই যে তিনটা বিষয় আলোচনা করলাম, আমরা একটু রিক্যাপ করি। সো আমরা একটা ত্রিভুজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। অ্যাট বসবে হলো ছোট সময়, যেটা হলো মোর স্পেসিফিক হবে। অন হলো শুধুমাত্র ডে অ্যান্ড ডেটস অ্যান্ড রিপিটিটিভ ডে, রিপিটিটিভ ডে, যে সকল ডে বারবার ঘুরে আসে সেই সকল ডের ক্ষেত্রে এইগুলো আমরা অন ব্যবহার করে থাকবো। এছাড়া অন ব্যবহার করে থাকবো আমরা হলো সারফেসের ক্ষেত্রে, সারফেস। আর ইন ব্যবহার করবো ইন জেনারেল, বড় সময়, বড় সময়, বড় জায়গা। আর এটা ব্যবহার করবো স্বল্প সময়, স্বল্প সময়, এটা বড় সময়। হ্যাঁ, সো আমরা তাহলে ইন, ইন, অন, অ্যাট, এটা অ্যাট ব্যবহার করব আমরা ছোট সময় এবং ছোট প্লেস, এবং কোনো প্লেসকে পয়েন্ট আউট করছে সেই সকল ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। সো অ্যাটের আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আই অ্যাম অ্যাট লাইব্রেরি।
আই অ্যাম ইন দ্য লাইব্রেরি, বা আই অ্যাম ইন দ্য হাউস। এই সকল ক্ষেত্রে আই অ্যাম অ্যাট লাইব্রেরি, এই আই অ্যাম অ্যাট লাইব্রেরি দ্বারা বোঝাচ্ছে যে আপনার লাইব্রেরির একটা নির্দিষ্ট জায়গায় আছেন, একটা প্লেসকে নির্দেশ করছে, এটা দ্বারা প্লেসকে নির্দেশ করছে। আর এটা দ্বারা টাইপ অফ বিল্ডিং। আর যখন আই এম ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে আছি, মানে লাইব্রেরির মধ্যে আছি, এটা দ্বারা আমরা কোন প্লেসে আছি, প্লেসটা কেমন, সেই প্লেসটাকে নির্দেশ, বিল্ডিংটাকে নির্দেশ করছে। আর এটা দ্বারা প্লেসকে নির্দেশ করছে। আই এম অ্যাট লাইব্রেরি এর মানে আপনি প্লেস, একটা নির্দিষ্ট প্লেসকে নির্দেশ করতেছে, আপনি প্লেসের ওখানে আছেন। আর আই এম ইন দ্য লাইব্রেরি মানে এটা বিল্ডিংকে নির্ধারণ করছে যে আমি বিল্ডিংয়ের মধ্যে আছি। সো আমরা আজকের লেসনে জানলাম অ্যাট, অন, ইন, এই তিনটা ব্যবহার কীভাবে করতে হয়। তিনটা হলো, এই অ্যাট হলো 24 ঘন্টা সে ছোটো যে সময়গুলো আছে সেই সকল সময়কে নির্দেশ করার জন্য অ্যাট ব্যবহৃত হয়, এবং ছোট যে প্লেসগুলো আছে সেই ছোটো প্লেসকে নির্দেশ করার জন্য অ্যাট ব্যবহৃত হয়। এছাড়া কোনো প্লেসকে নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য, পয়েন্ট আউট করার জন্য আমরা অ্যাট ব্যবহার করে থাকি। আর অন ব্যবহার করা হয় ডে অ্যান্ড ডেটস। ডে অ্যান্ড ডেটস যে শব্দগুলো আছে, ডে এবং ডেট শব্দটি যদি কোনো সেন্টেন্সের সাথে থাকে তাহলে সাধারণত আমরা অন ব্যবহার করব। সেখানে যদি ইনের কোনো ফাংশন থাকে তাও ইনের ফাংশনকে বাদ দিয়ে, যেহেতু ডে আছে এই কারণে আমরা অন ব্যবহার করব। ওকে, সো আর রিপিটেটিভ ডে যেমন জন্মদিন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ, অ্যানিভার্সারি ডে, এই যে ডেগুলা রিপিট করে, প্রত্যেক বছরই আসা যাওয়া করে, সেই সকল বিষয়ের ক্ষেত্রে আমরা হলো অন ব্যবহার করব। এছাড়া যে সারফেস, কোনো বস্তু কোনো সারফেসে আছে সেই সকল সারফেসকে নির্ধারণ করার জন্য আমরা অন ব্যবহার করব। আর ইন ব্যবহার করব বড় সময়, যেমন একদিনের চেয়ে বড় সময়, সেটা হলো মানে ইন এ উইক, একটা সপ্তাহ, বা 2 উইক, সেই সকল ক্ষেত্রে ইন ব্যবহার করব। এছাড়া মাসের নাম, বা বছর, দশক, হ্যাঁ, সেঞ্চুরি, শতক, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকব। ওকে, মোটামুটি এই তিনটা ব্যবহার আমরা করতে পারলে আমরা প্রায় অনেকটাই প্রিপোজিশন ব্যবহার করতে পারবো আমাদের দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে। সো দেখেন, এই অ্যাট, অন, ইন এগুলো যখনই আমরা ব্যবহার করি তখন এই তার অর্থ হলো এ অন্তস্থ তে হয়ে যায়। যেমন ইন ঢাকা মানে ঢাকায়, ইন বরিশাল বরিশালে, অ্যাট লাইব্রেরি লাইব্রেরিতে, লাইব্রেরির সামনে, ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে। ওকে, এই যখন আমরা এইগুলোর সাথে যখন আমরা কোনো নাউনের সাথে যখন এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি তখন তার অর্থ এইগুলা হয়ে যায়। ওকে, সো আমরা মোটামুটি প্রিপোজিশন ইন, অন, অ্যাট এগুলোর ব্যবহার বুঝতে পারলাম। সো আমি এখন একটু মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা সংক্ষেপে টুর ব্যবহার শিখব। প্রিপোজিশন টু ব্যবহার হয়। টু এর শব্দ অর্থ হলো, টুর দুটা শব্দ অর্থ, একটা হলো তে, আর একটা হলো দিক নির্দেশ। আর একটা হলো বাকি। মোটামুটি এই, আর একটা হলো কাছে। মোটামুটি টুর এই চারটা ফর্মটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা টু প্রিপোজিশন দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবো। সো টুর এর অর্থ তে হয় যখন কোনো ভার্বের সাথে ব্যবহার হয়। টু প্লাস ভার্ব ওয়ান্ট, যেমন টু গো যেতে, টু কাম আসতে, টু গিভ দিতে, টু টেক নিতে। দেখেন, টেক মানে নেওয়া, আর যখন টু টেক লিখলাম নিতে। এই কারণে এই
টু ব্যবহার করলে তে শব্দটা হয়ে যায়। ওকে, সো আমরা দিক নির্দেশ বলতে আমরা কি দিক নির্দেশ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? ডিয়ার অডিয়েন্স, ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো দিকে হিসেবে ব্যবহার করতে পারি আই গো টু ঢাকা, আমি ঢাকাতে যাই। আই কাম টু ঢাকা, আমি ঢাকাতে আসি। ওকে, এটা হলো দিক নির্দেশ করতে পারে। এই টু বাকি, যেমন ইটস 10 to 7, মানে 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই টু দ্বারা বাকি বোঝাচ্ছে, বা টু দ্বারা আমরা যেমন কাছে জানি, মানে 10 মিনিট কাছে আছে 7টা বাজতে। ওকে, মানে 7টাতে 10 মিনিট বাকি আছে, এই জন্য আমরা ইটস 10 to 7 বা ইটস 5 minutes to 12, মানে 5টা বাজতে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই বাকির ক্ষেত্রে টু ব্যবহার করা হয়। আর কাছে ব্যবহার করা হয় হলো, কাছে ব্যবহার করা হয় যেমন আই অ্যাম টু ইউ, আমি তোমার কাছে আছি। আমি তোমার কাছে আছি, এই টু দ্বারা কাছে বোঝায়। ওকে, এই আই এম টু ইউ এই সেন্টেন্স দিয়ে আপনার হাজারটি সেন্টেন্স মেকিং করা সম্ভব। এবং এই টুর সাথে এই যে প্রোনাউন ফর্ম ব্যবহার করেছে, এটা দিয়ে এটা আমাদের সবসময় ব্যবহার শিখতে হবে, তাহলে আমাদের ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা সহজ হয়ে যাবে। সো মোটামুটি টুর ব্যবহার এইগুলো ছিল। এইগুলো জানলে আমরা ইংলিশ স্পোকেনের কথা বলতে গেলে আর কোনো ব্যাঘাত ঘটবে না। আর আমরা উইথের ব্যবহার জানি। উইথ শব্দের অর্থ হলো সাথে, সাথে বা দ্বারা। এই সাথের অর্থ হলো আই অ্যাম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। আমি তোমার সাথে আছি। আর দ্বারা হি বিটস হিম বাই স্টিক, সে তাকে আঘাত করে স্টিক দ্বারা। এই দ্বারা কোনো কিছু দ্বারা বোঝাতে এই বাই এই উইথ ব্যবহার হয়, উইথ স্টিক। আর আমরা এখন জানবো বাই। আমরা ইংলিশ স্পোকেন করতে গেলে যে সকল বিষয়গুলো জানতে হয় সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, বাই হলো পাশে, বাই শব্দের অর্থ পাশে। যেমন হি সিট বাই মি, সে আমার পাশে বসে। ওকে, আর একটা বাই ব্যবহার করা হয় দ্বারা। দ্বারা দ্য ওয়ার্ক has been done by me, কাজটি আমার দ্বারা সম্পূর্ণ হয়েছে। এই কারণে আমরা বাই ব্যবহার করতে পারি। মোটামুটি আমরা প্রিপোজিশনের তো অনেক ব্যবহার রয়েছে। এই সকল প্রিপোজিশন যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের দৈনন্দিন যে ইংলিশে স্পোকেন কথা বলতে গেলে আমাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। সো ডিয়ার অডিয়েন্স, আমরা প্রিপোজিশনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা লেসনটি উপভোগ করেছেন। এই লেসনটি থেকে ভালো কিছু জানতে হলে লেসনটি বারবার দেখুন, বারবার প্র্যাকটিস করুন, তাহলে এই লেসনটি পানির মতন সোজা হয়ে যাবে। সো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।